গ্লোরি ফ্যান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপনা করতে যাচ্ছি। ইন্ডিয়া অ্যাচিভস এ গ্রেট মাইলস্টোন ইন নিউক্লিয়ার পাওয়ার, যা ভারতকে 500 থেকে 700 বছরে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পথে এক ধাপ এগিয়ে দিল। ভারত জ্বালানি স্বনির্ভরতার পথে এগিয়ে গেল, অর্থাৎ ভারত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন অর্জন করেছে। এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ। মনোযোগ দিয়ে এটি শেষ পর্যন্ত শুনবেন, তাতে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, এটা সম্বন্ধে পারমাণবিক যে শক্তি অর্থাৎ জ্বালানিতে ভারত কী করে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা নিতে পারবেন এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনলে। এবং শেষ পর্যন্ত এটি শুনুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনটির শেষে একটি লাইক দিন, একটি কমেন্ট দিন, যাতে আমি উৎসাহিত বোধ করি এরকম আরও প্রতিবেদন তৈরি করতে। আসি আমাদের প্রতিবেদনে। আমি বললাম ভারত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন অর্জন করেছে। তা কি না, ভারতের 3 পর্যায়ে যে দেশীয় পারমাণবিক কর্মসূচি, 3 স্টেজেস ইন্ডিজেনাস নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, তার দ্বিতীয় পর্যায়টি ক্রিটিক্যালিটি অর্জন করেছে। অর্থাৎ পারমাণবিক বিজ্ঞানের ভাষায় ক্রিটিক্যালিটি অর্জন বলতে বোঝায় রিয়্যাক্টরের ভেতরে পারমাণবিক বিক্রিয়া এমনভাবে শুরু হয় যা স্বনির্ভর বা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে, স্বয়ংক্রিয়ভাবে শক্তি বা তাপ উৎপাদন করে। যখন আমরা বলি পারমাণবিক রিয়্যাক্টর ক্রিটিক্যাল হয়েছে, তার মানে অর্থ হলো সেটি শক্তি বা উৎপাদন শুরু করেছে। রিয়্যাক্টর কি? আমি যে রিয়্যাক্টর বলছি, পারমাণবিক রিয়্যাক্টর, রিয়্যাক্টর হলো বলতে সাধারণত একটি যন্ত্র বা পাত্রকে বোঝায় যেখানে নির্দিষ্ট রাসায়নিক বা পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন করা হয়। পারমাণবিক রিয়্যাক্টরগুলি সাধারণত দু ধরনের হয়, একটি হচ্ছে পারমাণবিক রিয়্যাক্টর, একটা হচ্ছে কেমিক্যাল রিয়্যাক্টর। পারমাণবিক চুল্লি, একটা রাসায়নিক চুল্লি। পারমাণবিক চুল্লি কি? পারমাণবিক রিয়্যাক্টর সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহার করা হয়। এর প্রধান কাজ হলো শক্তি উৎপাদন করা। নিউক্লিয়ার ফিশন বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে চেন বিক্রিয়া ঘটিয়ে বিপুল পরিমাণে শক্তি বা তাপশক্তি উৎপন্ন করা হচ্ছে এর প্রধান কাজ। এই তাপশক্তি ব্যবহার করে বাষ্প তৈরি করা হয়, বাষ্প যা টারবাইন ঘুরিয়ে যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করে যাতে পারমাণবিক বিক্রিয়াটি বিপজ্জনক হয়ে না ওঠে, অর্থাৎ একটি শীতলকারক কোনো মিডিয়েটার ইউজ করা হয় এর মধ্যে। আরেকটি রিয়্যাক্টর কি না, রাসায়নিক রিয়্যাক্টর, সেটি হচ্ছে কি কেমিক্যাল রিয়্যাক্টর। এগুলো সাধারণত ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার আমি যে বলে ভারতের 3 পর্যায়ে পারমাণবিক কর্মসূচি, এটি একটু ভালো করে শুনুন। এই 3 পর্যায়ের পারমাণবিক কর্মসূচি হলো ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই 3 পর্যায়ে পারমাণবিক কর্মসূচির পরিকল্পনার মূল রূপকার হলেন প্রাক্তন পরমাণু বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা, যিনি 1950-এর দশকে তিনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধারণা করেছিলেন, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধারণা দিয়েছিলেন। এবং 1954 সালে তৎকালীন অ্যাটমিক এনার্জি স্ট্যাবলিশমেন্ট ট্রম্বোতে, বর্তমানে যার নাম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার BARC, থেকে এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। এবার ভারতে এই কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? ভারতের কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ভারতে সীমিত পরিমাণ ইউরেনিয়াম আছে, যা পারমাণবিক কর্মসূচির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ভারতে ইউরেনিয়াম পরিমাণ খুব সীমিত। তার পরিবর্তে আমাদের প্রচুর পরিমাণ থোরিয়াম আছে, থোরিয়ামের পর্যাপ্ত পরিমাণ ভাণ্ডার রয়েছে। এই 3টে পর্যায়ে পারমাণবিক পাওয়ার প্রোগ্রামে এই থোরিয়ামকে ব্যবহার করে, সীমিত পরিমাণ ইউরেনিয়াম ও থোরিয়ামকে ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হওয়া আমাদের এই
ত্রিস্তরীয় পারমাণবিক পাওয়ার প্রোগ্রামের মূল লক্ষ্য। বর্তমান বিশ্বে 60,000 টন মতো উত্তোলিত হয় ইউরেনিয়াম বর্তমান গোটা বিশ্বে, কিন্তু তার মধ্যে ভারতে মাত্র 500 টন কি তার চেয়ে কম উৎপাদন হয়, যা প্রায় 2% মাত্র। যেখানে সবচেয়ে বেশি উৎপাদন করে কাজাকিস্তান কি করে প্রায় 22,500 মতো 22,500 টন উৎপাদন করে, যা সমস্ত বিশ্বের উৎপাদনের 40%। এরপরে উৎপাদন করে হচ্ছে কানাডা, যা প্রায় 9,000 থেকে 9,400 কি 9,500 টন মতো। তারপরে উৎপাদন করে হচ্ছে অস্ট্রেলিয়া, যা 6,350 থেকে 6,400 টন মতো। এরপরে রাশিয়া আছে, ফ্রান্স আছে। কিন্তু ভারতের উৎপাদন ক্ষমতা খুব সীমিত, কিন্তু তার পরিবর্তে ভারতে 25% গোটা বিশ্বের থোরিয়াম মজুদ ভারতে আছে। এবার আসি ভারতের এই যে 3 পর্যায়ের যে পারমাণবিক বিদ্যুৎ প্রোগ্রাম, পারমাণবিক পাওয়ার প্রোগ্রাম, সেটা কি? তার প্রথম পর্যায়টি হচ্ছে PHWR, চাপযুক্ত ভারী জলের চুল্লিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে প্রথম পর্যায়ে। সেটি কি না, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, চাপযুক্ত ভারী জল চুল্লি। এখানে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় না, প্রকৃতির যে ইউরেনিয়াম তাকে জ্বালানি হিসাবে এখানে ব্যবহার করা হয়। প্রকৃতিতে ইউরেনিয়াম আইসোটোপগতভাবে 3 ধরনের হয়। একটা হচ্ছে 238 ইউরেনিয়াম 238, একটা হচ্ছে 235, একটা হচ্ছে 234। প্রকৃতিতে সবচেয়ে বেশি রয়েছে ইউরেনিয়াম 238, তারপরে রয়েছে 235, 99.3% ইউরেনিয়াম 238 প্রকৃতিতে রয়েছে। মাত্র 0.7% ইউরেনিয়াম 235 পাওয়া যায়, আর 234 0.05%। এই যে ইউরেনিয়ামের 0.7% ইউরেনিয়াম 235, যা ফিশন বা নিউক্লিয়াস বিভাজনে অংশগ্রহণ করে, অর্থাৎ প্রকৃতিতে অবস্থিত ইউরেনিয়াম 3টি আইসোটোপের মাত্র ইউরেনিয়াম 235 একমাত্র পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদন বা ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজনে অংশগ্রহণ করে, অংশ নেয়, যা থেকে বিদ্যুৎ কেন্দ্রে এটা ব্যবহার করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আরও ইউরেনিয়াম তৈরি করা হয়। অর্থাৎ নিউক্লিয়াসকে বিভাজন করে ইউরেনিয়াম 235 প্রচুর পরিমাণে ইউরেনিয়াম 235 পরিমাণ বাড়ানো হয়, যাকে আমরা বলি ইউরেনিয়াম এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। অর্থাৎ পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামকে ভেঙে আরও ইউরেনিয়াম তৈরি করা, উৎপাদন করা, যা ফিশন প্রক্রিয়ার একটি অংশ, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন প্রক্রিয়ার একটি অংশ, তাকে বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এনরিচমেন্ট। এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এই যে আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, কারণ কি ইরান নাকি এই প্রচুর পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, যা তাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সাহায্য করবে। এই প্রথম পর্যায়ে যে আমরা চাপযুক্ত ভারী জল চুল্লি PHWR, এখানে মডারেটর বা কুল্যান্ট হিসাবে ভারী জলকে ব্যবহার করা হয়। এই নিউক্লিয়াস বিভাজনের সময়, অর্থাৎ ইউরেনিয়ামকে ভেঙে আরও ইউরেনিয়াম তৈরি করার সময় তাপ এবং ইউরেনিয়াম তৈরি হয়। এই তাপ তৈরি করা চুল্লিতে মডারেটর নিউট্রন প্রচণ্ড গতিতে এসে নিউক্লিয়াসে আঘাত করে ইউরেনিয়ামকে ভেঙে ফেলে, নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। এই যে নিউটনের গতিকে কমানোর জন্য মডারেটর হিসাবে এবং তাপ যে উৎপন্ন হয় তাপকে সরানোর জন্য, তাপ কমানোর জন্য ভারী জলকে ব্যবহার করা হয় এই চুল্লিতে, প্রথম পর্যায়ের চুল্লিতে। অর্থাৎ প্রকৃতিতে ইউরেনিয়াম যখন চুল্লিতে বিভাজিত হয়ে তার থেকে শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করে, এই প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ উপাজাত হিসাবে বাই প্রোডাক্ট কী তৈরি হয় না, এটা ভেঙে আমরা বললাম যে ইউরেনিয়াম 235 আরও তৈরি করায়, এর একটি বাই প্রোডাক্ট হিসাবে শক্তি ছাড়াও প্লুটোনিয়াম তৈরি করে, প্লুটোনিয়াম 239। খুব ভালো করে মনে রাখুন, প্রথম পর্যায়ে কি তৈরি হয়, মূল লক্ষ্য হলো বিদ্যুৎ উৎপাদন করা আর প্রচুর পরিমাণে প্লুটোনিয়াম 239 উৎপাদন করা, যা দ্বিতীয় পর্যায়ে এটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে। ভারতের বেশিরভাগ বাণিজ্যিক পারমাণবিক চুল্লি বর্তমানে এই প্রথম পর্যায়ের অন্তর্ভুক্ত।
আসি দ্বিতীয় পর্যায়ে, সেটি কি ফার্স্ট বিডার রিঅ্যাক্টর, অর্থাৎ প্রথম বিভাজিত চুল্লি, প্রযোজনযুক্ত চুল্লি, ফার্স্ট বিডার রিঅ্যাক্টর। চেন্নাই থেকে পূর্ব উপকূলীয় সড়ক বরাবর যদি এগিয়ে যান, মহাবলীপুরমের মন্দিরগুলো, সেগুলোতে বাম দিকে সমুদ্র উপকূল ঘেঁষে একটি বিশাল পারমাণবিক স্থাপনা দেখতে পাওয়া যায়। সেটি হলো মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন, MAPS ম্যাপস এর 1 এবং 2 নম্বর কেন্দ্রে, যা 1984 সালে স্থাপিত হয়েছিল। এটি ভারতের পুরনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এগুলি আন্তর্জাতিক নজরদারির আওতায় নেই। এইগুলোর পাশেই রয়েছে প্রথম ফার্স্ট বিডার রিঅ্যাক্টর, যা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছিল, অর্থাৎ ফার্স্ট বিডার টেস্ট রিঅ্যাক্টর, FBTR। এটি 1985 সালে 18 অক্টোবর ক্রিটিক্যাল হয়েছিল, অর্থাৎ সচল হয়েছিল, আজ থেকে 41 বছর আগে। টেস্ট রিঅ্যাক্টরটি একটি বিশেষ প্রক্রিয়ায় প্রমাণ করেছিল যে একটি নির্দিষ্ট জ্বালানি মিশ্রণ ব্যবহার করে তাপীয় শক্তি তথা বিদ্যুৎ শক্তি উৎপাদনে ভারত সক্ষম। রিঅ্যাক্টরটি 40 মেগাওয়াট থার্মাল অর্থাৎ MWT এবং 13.6 মেগাওয়াট ইলেকট্রিক্যাল ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ FBTR ফার্স্ট বিডার টেস্ট রিঅ্যাক্টরটি 40 মেগাওয়াট থার্মাল এবং 13.6 মেগাওয়াট ইলেকট্রিক্যাল ক্ষমতা সম্পন্ন। এটার উদ্দেশ্য কী ছিল? প্রথম অবস্থায় এটি পরীক্ষামূলক চুল্লি হিসাবে ডিজাইন করা হয়েছিল, যাতে মূলত ফার্স্ট বিডার প্রযুক্তিটি যে ভারতের দক্ষতা প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল। উল্লেখ্য, এই ফার্স্ট বিডার FBTR এর অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা বর্তমানে যে কালপাক্কামে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিঅ্যাক্টর PFBR একটি ত্রিস্তরীয় কর্মসূচির দ্বিতীয় পর্যায় হিসাবে পরিচিত। এটি সফলভাবে এই যে ক্রিটিক্যালিটি অর্জন করেছে, আমরা যেটা অর্জন করেছি সেটা 6 তারিখে এই দ্বিতীয় পর্যায়ের এই রিঅ্যাক্টরটির ক্রিটিক্যালিটি অর্জন করেছি, অর্থাৎ প্রোটোটাইপ PFBR ফার্স্ট বিডার রিঅ্যাক্টরটির ক্রিটিক্যালিটি অর্জন করেছি। এই রিঅ্যাক্টরটি সচল হওয়ার মাধ্যমে এটি কার্যকর হয়েছে। এটি প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এটি আগের তুলনায় অনেক বেশি বড় মাপের। ম্যাপসে 2টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে 220 করে মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এখানে তার স্মল যেসব প্রোটোটাইপ মানে স্মল যে মডিউলার যে রিঅ্যাক্টরগুলি, সেগুলি সেই 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এই দ্বিতীয় পর্যায়ে আমাদের এখন যে PFBR হচ্ছে প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিঅ্যাক্টরটির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আমরা প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। একে প্রোটোটাইপ কেন বলছি? প্রথমত হচ্ছে এই প্রোটোটাইপ এই কারণে যে প্রথমটার উপর ভিত্তি করে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন রিঅ্যাক্টরটি তৈরি করা হবে, আরও রিঅ্যাক্টর তৈরি করা হবে, তাই একে প্রোটোটাইপ বলা হচ্ছে। তামিলনাড়ু কালপক্কমে অবস্থিত 500 মেগাওয়াট ক্ষমতার এই প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিঅ্যাক্টরটি ভারতের পারমাণবিক কর্মসূচির শক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এই পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিজে যতটা জ্বালানি ব্যবহার করে তার চেয়ে বেশি জ্বালানি তৈরি বা প্রযোজন করতে পারে, ব্রিড করতে পারে। PFBR এর কার্যপ্রণালী কি আলোচনা করা যাক। কার্যপ্রণালী হচ্ছে, প্রথমে জ্বালানির ধরন কি করে। PFBR সাধারণত মিক্সড অক্সাইড জ্বালানি হিসেবে ব্যবহার হয়। PFBR এ প্রোটোটাইপ ফার্স্ট বিডার রিঅ্যাক্টরে মিক্সড অক্সাইড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যার মূলত প্রথম পর্যায়ে যে প্লুটোনিয়াম 239 আর ইউরেনিয়াম 238, আমি কিন্তু 235 নয়, যেটা বেশি পরিমাণ পাওয়া যায় 238, এর সংমিশ্রণ দ্বিতীয় পর্যায়ে মিক্সড অক্সাইড হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় দ্বিতীয় পর্যায়ে রিঅ্যাক্টরে। এর থেকে যে জ্বালানি তৈরি হয়, অর্থাৎ যে পরিমাণ জ্বালানি খরচ করে তার চেয়ে বেশি পরিমাণ জ্বালানি উৎপাদন হয়। কীরকমভাবে না, প্রচলিত যে রিঅ্যাক্টরে নিউট্রনের গতি কমানোর জন্য
আমরা আগের যে প্রথম পর্যায়ে আমরা কি করেছিলাম না, ভারী জলকে ব্যবহার করেছিলাম গতি কমানোর জন্য মডারেটর হিসাবে। ভারী জলকে ব্যবহার করা হয়, কিন্তু ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে কোনো মডারেটর থাকে না। এখানে উচ্চ শক্তি দ্রুত নিউট্রন সরাসরি জ্বালানির পরমাণুকে আঘাত করে আরও ফিশন বা নিউক্লিয়াস বিভাজন ঘটায়, দ্রুত বিভাজন ঘটায়, অনেক বেশি নিউট্রন তৈরি হয় এবং প্রচুর পরিমাণে আরও ইউরেনিয়াম তৈরি করে। অর্থাৎ ব্রিডিং ক্ষমতা প্রচুর। রিঅ্যাক্টরের মূল কেন্দ্রের চারিদিকে উর্বর ইউরেনিয়াম 238 এর একটি স্তর বা ব্ল্যাঙ্কেট থাকে। যখন ফিশন প্রক্রিয়া উৎপন্ন অতিরিক্ত যে নিউট্রনগুলি, এগুলি ইউরেনিয়াম 230 দ্বারা শোষিত হয়ে প্লুটোনিয়াম 239-এ রূপান্তরিত হয়। এই নতুন তৈরি হওয়া প্লুটোনিয়াম পরে তৃতীয় পর্যায়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে, যা জ্বালানির সরবরাহ বহুগুণ বাড়িয়ে দেবে। এখানে এই দ্বিতীয় পর্যায়ে শীতলকারক হিসাবে তরল সোডিয়ামকে ব্যবহার করা হয়, অর্থাৎ লিকুইড সোডিয়ামকে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। এখানে মডারেটর কেউ থাকে না, আমি বারবার করে বলেছিলাম। তো এর গতিকে কমাবার জন্য কিছু ব্যবহার করা হয় না, সেই জন্য প্রচুর দ্রুত গতিতে এ নিউক্লিয়াসকে ভাঙে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হয়। এখানে রিঅ্যাক্টরে প্রথম পর্যায়ে আমরা রিঅ্যাক্টরে জল ব্যবহার করেছিলাম, আর এখানে জলের পরিবর্তে তরল সোডিয়ামকে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। সোডিয়াম নিউট্রনের গতি কমিয়ে দেয় না, যা দ্রুত নিউট্রন বিক্রিয়ার জন্য প্রয়োজন, যাতে আরও ভাঙতে সাহায্য করে, নিউক্লিয়াসকে বিভাজন করতে সাহায্য করে। তার গতি কিন্তু কমায় না সোডিয়াম কি করে, তাপ পরিবহনে অত্যন্ত দক্ষ, যা উচ্চ তাপমাত্রাতেও কাজ করতে পারে। বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ সোডিয়ামের মাধ্যমে স্টিম জেনারেটরে পাঠানো হয় এবং এখানে উচ্চ চাপে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দ্বিতীয় পর্যায়ে আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সম্প্রতি 6 এপ্রিল আমরা রিঅ্যাক্টরটি ক্রিটিক্যালিটি অর্জন করেছে, যার জন্য আমি ধন্যবাদ দিতে চাই দ্বিতীয় পর্যায়ে নিযুক্ত সমস্ত বিজ্ঞানী এবং কর্মীবৃন্দকে গ্লোরিফাইড বেঙ্গলের তরফ থেকে, যা আমাদের পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তৃতীয় পর্যায়টিতে আমরা যদি সফলতা অর্জন করতে পারি, তাহলে আমরা পারমাণবিক জ্বালানি উৎপাদন স্বনির্ভর হয়ে যাব। এই নিউক্লিয় যে আমি আগেই বলেছিলাম যে আমি পরবর্তীকালে পরে আমি নিউক্লিয় ফিশন বা চেন রিয়াকশানটা বুঝাবো, কি করে সেই প্রক্রিয়াটা হয় সেটা একটু ভালো করে শুনুন। নিউক্লিয়ার ফিশন বা চেন রিয়াকশানটা প্রক্রিয়াটি নিউক্লিয়ার বিক্রিয়া থেকে উৎপন্ন কণাগুলি পরিবর্তিত বিক্রিয়াকে কন্টিনিউয়াস চেন প্রক্রিয়া পরিবর্তিত বিক্রিয়াগুলি ঘটায়। কিভাবে ঘটায় না, নিউট্রন মানে প্রতিটি ইউরেনিয়াম 235 এর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন দ্রুত গতিতে নিউট্রন দিয়ে নিউক্লিয়াসে আঘাত করায়। নিউক্লিয়াস তখন অস্থির হয়ে পড়ে। ভারী নিউক্লিয়াসকে যেই আঘাত করে 235 ইউরেনিয়ামের, তখন নিউক্লিয়াস তখন অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে এবং ও তখন এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটি ভেঙে আরও দুটি নিউক্লিয়াস উৎপাদন করে। এর প্রচুর পরিমাণে শক্তি এবং 1 থেকে 3টি নিউট্রন তৈরি করে। তাহলে প্রথম ধাপে দ্রুত গতিতে নিউট্রন ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসে আঘাত করলো। আঘাত করার পরে নিউক্লিয়াসটি অস্থিতিশীল হয়ে পড়লো এবং ভেঙে দুটি নিউক্লিয়াসে তৈরি করলো। এই নিউক্লিয়াস দুটো, একটিকে বলা হয় বেরিয়াম, একটিকে বলা হয় ক্রিপ্টন। এবার এইখানে যে এই ভেঙে যাওয়ার পর নিউক্লিয়াসগুলো বিভাজিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয় এবং তার পাশাপাশি 1 থেকে 3টি নিউট্রন নির্গত হয়। এই 3টি নিউট্রন আবার অন্য ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসে গিয়ে আঘাত করে, অর্থাৎ কন্টিনিউয়াস বেসে আঘাত করে তাকে ভাঙে। আবার ওর থেকে যে 3টে নিউট্রন তৈরি, সে আরও অন্য ইউরেনিয়াম 235কে নিউক্লিয়াসে আঘাত করবে, সেই ইউরেনিয়ামকে ভাঙবে। এবার কন্টিনিউয়াস চেন প্রক্রিয়া ভাঙতে থাকে এবং শক্তি উৎপাদন হতে থাকে। নতুন নিউট্রন এবং অন্যান্য ইউরেনিয়াম নিউক্লিয়াস বিভাজিত হতে ভাঙতে শুরু করে, নিউক্লিয়াস তৈরি হয়। এই বিভাজন আরও নিউট্রন
এটা ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকে, 1 থেকে 3টে, 3 থেকে 9টা, 9টা থেকে 27টা নিউট্রন তৈরি হয় এতে, এবং বিশাল পরিমাণ শক্তি উৎস, এটা শক্তি উৎপন্ন হয়। এটি অবিরাম প্রক্রিয়া, প্রচণ্ড তাপ ও বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। দ্বিতীয় পর্যায়ে যে আমরা ইউরেনিয়াম, যে আমরা তৈরি, যে জ্বালানি তৈরি হয় তা ইউরেনিয়াম-233, ইউরেনিয়াম-233 সঙ্গে থোরিয়াম মিশিয়ে তৃতীয় পর্যায়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। যে থোরিয়াম মূলত আমাদের দেশে প্রচুর পরিমাণ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরলের সৈকতে, বালিতে পাওয়া যায়। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে প্রচুর পরিমাণ থোরিয়াম পাওয়া যায়। ভারতে আমি বলেছিলাম 25% থোরিয়াম পাওয়া যায়। এটি হচ্ছে তৃতীয় পর্যায়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়টা ভারতবর্ষ সাকসেসফুলি ক্রিটিক্যালিটি অর্জন করেছে, এবং 6 তারিখে আমরা সাকসেসফুলি ক্রিটিক্যালিটি অর্জন করার ফলে আমরা তৃতীয় স্তরে, এবার তৃতীয় পর্যায়ে আমরা পরীক্ষা শুরু করতে, তৃতীয় পর্যায়টি শুরু করতে পারি। তৃতীয় পর্যায় হচ্ছে থোরিয়াম ভিত্তিক চুল্লি বা জ্বালানি, যেখানে ইউরেনিয়াম-233 সঙ্গে থোরিয়াম মিশিয়ে, দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত যে প্লুটোনিয়াম তার সঙ্গে থোরিয়াম মিশিয়ে ইউরেনিয়াম-233 প্রাপ্ত ইউরেনিয়াম-233কে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় পর্যায়ে যে আমরা প্লুটোনিয়াম পাই, সেটাকে এখানে থোরিয়ামের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে আমরা প্রচুর পরিমাণে ইউরেনিয়াম তৈরি করি, যা স্বনির্ভর চক্র, ভারতকে স্বনির্ভর করতে, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর করতে সাহায্য করবে। তৃতীয় পর্যায়টি দিন সফলভাবে আমরা ক্রিটিক্যালিটি অর্জন করতে পারি, ভারতবর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করবে। ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠবে। ভারত এখন মূলত দ্বিতীয় পর্যায়ে রয়েছে, অর্থাৎ তামিলনাড়ু কালপক্কমে পিএফবিআর তৈরির মাধ্যমে, ক্রিটিক্যালিটি অর্জন করার মাধ্যমে আমরা পারমাণবিক বিদ্যুৎ স্বনির্ভরতার খুব কাছাকাছি পৌঁছেছি। আমরা একটি অত্যন্ত নতুন চ্যালেঞ্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছি। পারমাণবিক কর্মসূচির এই দ্বিতীয় ধাপে, অর্থাৎ প্রোটোটাইপ ফার্স্ট বিটার রিঅ্যাক্টর ব্যবহৃত হয়, যেখানে কুল্যান্ট হিসেবে আমরা সোডিয়ামকে ব্যবহার করি। বিশ্বজুড়ে এই সোডিয়ামের ব্যবহারটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু সোডিয়াম সাধারণত অত্যন্ত উদ্দায়ী এবং অস্থায়ী, এবং এ বিক্রিয়া করে দুর্ঘটনার কারণ ঘটায়। কিন্তু এটা কেন দুর্ঘটনার কারণ ঘটায়? সোডিয়াম যা রিঅ্যাক্টরগুলোতে শীতলকারক হিসেবে ব্যবহার করি যখন আমরা দ্বিতীয় পর্যায়ে, এটাকে আমরা অনেক সতর্কতার সঙ্গে ব্যবহার করি, কারণ আমি বললাম যে দুর্ঘটনার বেশিরভাগ দেশ তাদের দুর্ঘটনার জন্য এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে। ভারতের কাছে বর্তমানে ভারত যে কর্মসূচি চালিয়েছে তার পেছনে, এই যে কর্মসূচি, তার দুটো কারণ আছে। আমরা আগেই বলেছিলাম ইউরেনিয়াম পরিমাণ কম, সীমিত ইউরেনিয়াম এবং প্রচুর পরিমাণ থোরিয়ামের ভাণ্ডার রয়েছে বলে আমরা এই পারমাণবিক কর্মসূচির দ্বারা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করতে চাইছি। কেন? পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির শর্ত অনুযায়ী ইউরেনিয়াম কেউ সরবরাহ করবে না, সুতরাং ইউরেনিয়াম কেউ আপনাকে দেবে না। তাই আমাদেরকে থোরিয়াম ব্যবহার করে, আমাদের যে পরিমাণ আমরা সীমিত ইউরেনিয়াম আছে তার সঙ্গে থোরিয়াম ব্যবহার করে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আমরা স্বনির্ভর হব। এটি আমাদের থার্ড স্টেজে। সুতরাং আমরা বলতে পারি প্রথম স্টেজটা কি ছিল আমাদের? প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এই পর্যায়ে প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহৃত হয়, ভারী জল অর্থাৎ ডিউটেরিয়াম অক্সাইড, তাকে আমরা কুল্যান্ট হিসেবে ব্যবহার করি, এবং ফিশন প্রক্রিয়ায় উপজাত প্রোডাক্ট কী তৈরি হয়? উপজাত বাই প্রোডাক্ট হিসাবে উপজাত প্লুটোনিয়াম পাওয়া যায়। ভারত ইতিমধ্যে 8180 মেগাওয়াট প্রথম পর্যায়ের এই এতে বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছে। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা পিএফবিআর ফার্স্ট বিটার রিঅ্যাক্টরের মাধ্যমে আমরা এই পর্যায়ে প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম মিশ্রণে মক্স জ্বালানি হিসেবে ব্যবহার করেছি, এবং এর চারপাশে ইউরেনিয়াম-238 একটি স্তর ব্ল্যাঙ্কেট তৈরি করে এটি বিক্রিয়ার ফলে উৎপন্ন ইউরেনিয়াম-233 পাওয়া যায়। এই পর্যায়ে বিশেষত্ব হলো যতটা আমরা ইউরেনিয়াম ব্যবহার করছি, মানে সেই সমপরিমাণ তার চেয়ে বেশি পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন ভেঙে নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে আরও বেশি পরিমাণে ইউরেনিয়াম-233 পাই আমরা।
তৃতীয় পর্যায়ে কী হয়, অ্যাডভান্স হেভি ওয়াটার যে রিঅ্যাক্টর, এখানে আমরা দ্বিতীয় পর্যায় থেকে প্রাপ্ত ইউরেনিয়াম 233 সাথে থোরিয়াম যুক্ত করে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করব, যা আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানিতে স্বনির্ভর করবে। এখন আসল বিষয়টি হলো আমাদের কাছে যে প্রচুর পরিমাণ থোরিয়াম আছে, এটি কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু এখনও চূড়ান্ত নয়, কারণ থোরিয়াম এখনও রিঅ্যাক্টরের ভেতরে প্রবেশ করেনি। এটি যদি সফলভাবে আমরা এই তৃতীয় পর্যায়টি সফলতার সঙ্গে ক্রিটিক্যালিটি অর্জন করতে পারি, তৃতীয় পর্যায়ের চুল্লিতে, তাহলে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হয়ে যাব। আমরা দ্বিতীয় পর্যায়তে সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছি, অর্থাৎ সফলভাবে বিদ্যুৎ উৎপাদন 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং প্রচুর পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারছি। আমরা যদি তৃতীয় পর্যায়ে সফলভাবে সফল হই তৃতীয় পর্যায়ে, তাহলে অনেকে বলছেন আমরা 400, কেউ কেউ বলছে 600 থেকে 700 বছরের বিদ্যুৎ উৎপাদনে আমরা স্বনির্ভর হয়ে যাব। আশা করি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিষয়টি সম্পূর্ণটা আপনাদের বোঝাতে সক্ষম হলাম। ভালো লাগলে প্রতিবেদনটিকে একটি লাইক এবং কমেন্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।